আচ্ছা, আমরা এখন যেটা করব, অল অ্যাবাউট গান্ধী পার্ট 2। আচ্ছা, অল অ্যাবাউট গান্ধী পার্ট 2 মানে হচ্ছে মোটামুটি আমরা গান্ধীজি সম্পর্কে পুরো পড়াশোনাটা করছিলাম। তো প্রথমত আমরা যেটা দেখেছি, এখানে কিছু লিটারারি ইনফ্লুয়েন্স বাই গান্ধী, মানে গান্ধীজি কি কি বই দ্বারা ইনফ্লুয়েন্সড হয়েছিলেন, গান্ধীজিকে কি কি তোমার এপিথেট দেওয়া হয়েছিল, মানে টাইটেল দেওয়া হয়েছিল গিভেন বাই আদার্স, সেগুলো কি, গান্ধীজির কি কি বই রয়েছে, এবং গান্ধীজির কি কি জার্নাল রয়েছে, এবং যদি কোনো মিসলেনিয়াস ইনফরমেশন থেকে থাকে তো সেগুলো কি আমরা পড়েছি। আচ্ছা, এরপরে আমরা চলে গেছিলাম তোমার গান্ধীজির জীবন যেখান থেকে মানে টার্ন নেওয়া শুরু হয়, সেই ডেট থেকে আমরা পড়া শুরু করেছি 1893-তে গান্ধীজি কোথায় চলে যান, সাউথ আফ্রিকাতে। এবং আমরা সবাই জানি সাউথ আফ্রিকাতে তিনি তার মোটামুটি কেরিয়ারটা দাঁড় করান। তারপরে 1894-এ তিনি একটা অর্গানাইজেশন তৈরি করেন, ন্যাটাল ইন্ডিয়ান কংগ্রেস। তারপরে 1904-এ ফোনিক্স ফার্ম, 1910-এ টলস্টয় ফার্ম, অ্যান্ড 1915-এ তিনি কোথায় চলে আসেন, তিনি ইন্ডিয়াতে চলে আসেন। 1915 থেকে 1917-এ তিনি সবরমতী আশ্রম তৈরি করেন এবং ইন্ডিয়ায় ব্রিটিশ বিরোধী এক ধরনের সত্যাগ্রহ শুরু করেন, খুব স্বল্প পরিসরে, স্বল্প জায়গায়। সেই তিনটে সত্যাগ্রহ আমরা দেখেছি: চম্পারণ সত্যাগ্রহ, খেদা সত্যাগ্রহ এবং আমেদাবাদ সত্যাগ্রহ। তিনটেতেই সাকসেসফুল হওয়ার পরেই গান্ধীজি অ্যাকচুয়াল গান্ধীজি হলেন। এবং বলা যায় 1947 এই টাইম ফ্রেম অবধি গান্ধীজির প্রায়োরিটি 1 সেকেন্ডের জন্যও কমেনি। মানে সে যাই হোক না কেন, গান্ধীজির প্রচেষ্টা করেছেন, এবং গান্ধীজির আঙ্গিকে দেশকে স্বাধীন করার চেষ্টা করেছেন। হ্যাঁ, এর মধ্যে তার কিছু এমন ক্যারেক্টার ফুটে এসছে যেগুলো হয়তো একজন স্বাধীনতা প্রেমী বা একজন দেশপ্রেমী মানুষের হওয়া উচিত নয়, বাট সেটাকে আমরা ইগনোর করব। আমরা দেখব যে আলটিমেটলি 1947 অবধি তিনি কিন্তু তার চেষ্টা করেছেন দেশকে স্বাধীন করার জন্য, এবং তার জন্যই তাকে আমরা কি খেতাব দিয়েছি, জাতির পিতা, তাই না? তো সেই জন্যই সেই গান্ধীজি সম্পর্কে আমরা আলাদা কিন্তু একটা ইনফরমেশন পড়ছি। তো এটা হচ্ছে গান্ধীজির ইন্ডিয়াতে শুরু অবধি আমরা পড়েছি। বাট সাউথ আফ্রিকার জায়গাটা কোথাও না কোথাও আমাদের একটু ঝাপসা। তো এটা আমাদের একটু জানতে হবে যে গান্ধীজি সাউথ আফ্রিকায় গিয়ে কেন এত পপুলার হলেন। তো গান্ধীজির, তাই আমরা হেডিং করেছি প্যাসিভ রেজিস্ট্যান্স ক্যাম্পেইন 1907 থেকে 1914। মানে দেখো, এই যে উনি ন্যাটাল ইন্ডিয়ান কংগ্রেস তৈরি করলেন, ফোনিক্স ফার্ম তৈরি করলেন, এরপরে একটা টাইম ফ্রেম 1907, এই সময় থেকে উনি একটা প্যাসিভ রেজিস্ট্যান্স শুরু করেছিলেন, যেটা ওনার মেন মন্ত্র ছিল, যাকে আমরা কি বলছি, সত্যাগ্রহ। তো এটাই হচ্ছে তোমার, উনি করেছিলেন সাউথ আফ্রিকায়। তো কিসের, তো লিখে রাখো, প্রথমটা লেখো 1907 থেকে 1908, 1907 থেকে 1908 লেখো। দ্য ফার্স্ট প্যাসিভ রেজিস্ট্যান্স দ্য ফার্স্ট প্যাসিভ রেজিস্ট্যান্স campaign first passive resistance campaign was started in Johannesburg, 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 in 1907. লেখো, for the wealthy ইন্ডিয়ান সাউথ বা সাউথ আফ্রিকান ইন্ডিয়ানও লিখতে পারো, সাউথ আফ্রিকান ইন্ডিয়ান মার্চেন্ট, সাউথ আফ্রিকান ইন্ডিয়ান মার্চেন্ট। তার মানে তিনি সাউথ আফ্রিকায় থাকা ইন্ডিয়ান ব্যবসায়ী যারা, তাদের হয়ে একটা সত্যাগ্রহ মুভমেন্ট চালু করেছিলেন 1907-এ। ঠিক আছে? আচ্ছা, এই কিসের জন্য করেছিলেন, কিসের জন্য, লেখো, গান্ধীজি প্রোটেস্টেড গান্ধীজি প্রোটেস্টেড গান্ধীজি প্রোটেস্টেড এগেনস্ট গান্ধীজি প্রোটেস্টেড এগেনস্ট দ্য এশিয়াটিক রেজিস্ট্রেশন বিল of 1906।
Asiatic Registration Bill of 1906. Asiatic Registration Bill of 1906, which tried to confine the Indian for their trading activity. ছোট করে দিলাম, trading activities. Gandhiji protested against the Asiatic Registration Bill, which tried to confine the Indian for their trading activities. মানে কি করা হয়েছিল বলতো? এই যে ইন্ডিয়ান, দেখবে অনেক ইন্ডিয়ান, অনেক বাংলাদেশি অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকায় গিয়ে কাজ করেন। অনেক অনেক বাংলাদেশি রয়েছে, অনেক ইন্ডিয়ান রয়েছেন। তো এরা যখন সাউথ আফ্রিকায় গিয়ে বিজনেস করছে, তো 1906-এ সাউথ আফ্রিকাতে একটা বিল আনা হয়, এশিয়াটিক রেজিস্ট্রেশন বিল। ওখানে বলা হয় যে যে সমস্ত ইন্ডিয়ান মার্চেন্ট যাদের কাছে কোনো রেজিস্ট্রেশন নেই এরিয়াতে বিজনেস করার, তাদের রেজিস্ট্রেশন বাতিল করা হবে। আর এই কারণে প্রচুর মানুষকে কনফাইন করা হলো যাদের ইললিগাল রেজিস্ট্রেশন ছিল বা রেজিস্ট্রেশন আদৌ ছিল না। তার এগেইনস্টে গান্ধীজি যে বিদ্রোহ করেন সেটা হচ্ছে তোমার এই প্যাসিভ রেজিস্ট্যান্স ক্যাম্পেইন অফ 1907। পরেরটা লেখো 1908 16th August 1908 16th August লেখো more than 2000 registration documents were burnt, পোড়ানো হয়, burnt in a large cauldron, মানে পাত্র, large cauldron. More than 2000 registration documents were burnt in a large cauldron and made restrictions on Indian to trade without license and crossing over from one province to another, without permission বা permits. From one province to another without permits. দেখো বেসিক্যালি এখানে যেটা করা হলো, এই যে জিনিসটা নিয়ে লড়াইটা শুরু হয়েছে তারই একটা মডিফিকেশন এখানে আনা হয়েছে 1908-এ। এখানে বলা হয় যে 2000 রেজিস্ট্রেশন, মানে এর ফলস্বরূপ 2000 রেজিস্ট্রেশন ডকুমেন্ট, যেটাকে ফোর্সড বা ইলিগাল ডকুমেন্ট বলে ঘোষণা করা হচ্ছে, সেগুলোকে পুড়িয়ে দেওয়া হলো। এবং এর সঙ্গে অ্যাড করা হলো যে যাদের কাছে লিগ্যাল লাইসেন্স নেই তারা শুধুমাত্র বিজনেস তো দূরের কথা, একটা প্লেস থেকে আরেকটা প্লেসে মুভও করতে পারবে না। ইভেন তাদেরকে একটা সিটিজেন হিসাবেও ট্রিট করা হতো না। তাই দেখো, তাই লিখতে পারো, না লিখলেও হয়, বাট লিখতে পারো গান্ধীজি এর এগেইনস্টে প্রোটেস্ট করেছিল। গান্ধীজি started
started campaign Gandhiji started campaigns against Gandhiji started campaigns against it, but but this campaign was failed. This campaign was failed to secure the general rights of Indian citizen লেখো এটাই খুব গুরুত্বপূর্ণ, they were not even Gandhiji started campaigns against it, but this campaign was failed to secure the general rights of Indian citizen. They were not even recognized as citizen. মানে তাদের ওখানকার সদস্য বলেই এরা গণ্য করতো না, মানে গান্ধীজি এটা পুরোপুরি ফেল করেছেন। অ্যান্ড লাস্ট ক্যাম্পেইন যেটা গান্ধীজি করেছিলেন সেটা হচ্ছে 1913, এটা ওনার বলা যায় সব থেকে বড় লাস্ট ক্যাম্পেইন ছিল। লেখো 1913, লেখো ইন পার্লামেন্ট এই বিলটা এরকম, এ উপরে একটা আপার কেস, এই একদম এরকম দেখতে, দেখো এ, এই বিলটার নামই হচ্ছে এটা, ঠিক আছে? তাহলে এই যে বিলটা এটা হচ্ছে এক ধরনের ট্যাক্স বিল। তাহলে ইন পার্লামেন্ট AE3, আমি এরকম ভাবে বলি যদি, ট্যাক্স বিল was passed and here the Christian marriage in parliament, this tax bill was passed, and here the Christian marriage would only be recognized. Christian marriage only be recognized. লেখো গান্ধীজি called for a strike. Gandhiji called for a strike. The AE3 tax bill on 28th April 1913 for a strike, STRIK, strike মানে ধর্ণা, এই বিলটা ট্যাক্স বিল on 28th April 1913. His demands were the number one, the right of Indians to trade না করে travel করো, sorry, right of Indian to travel between province বা among province, right of Indian to travel among provinceর মধ্যে চলাফেরা করার রাইট পাবে। নাম্বার 2, fair ট্রেডিং লজ, মানে এরমটা নয় যে ইন্ডিয়ানদের জন্য ট্রেডিং ফ্যাসিলিটি নেই কোনো, বাট যারা ওখানকার মানুষ তাদের জন্য ফ্যাসিলিটি আছে, এরকমটা হবে না। ফেয়ার ট্রেডিং ল, সবার জন্যই ব্যবসা করার আইনটা সেম থাকবে। নাম্বার 3 recognized বা recognition of marriage বা marriages conducted under Hindu and Muslim law। এই ল, এতে কি বলা হয়েছে, কেবলমাত্র ক্রিশ্চিয়ান ম্যারেজ অ্যাকসেপ্ট করা হবে বললো না এই বিলটার জন্য,
বাট বলছে যে গান্ধীজি ডিমান্ড করেন যে হিন্দু এবং মুসলিম এই এর আন্ডারে যারা বিয়ে করেছে তাদের বিয়েটাকেও স্বীকৃতি দিতে হবে। এবং এই বিয়ের কথাটা কেন এসছে, কারণ সাউথ আফ্রিকা মানে ওখানকার গভর্নমেন্ট এটা চাইছিল যে যারা, দেখো বেসিক্যালি যারা সাউথ আফ্রিকান মানুষ তারা তো খ্রিস্টান, তারা খ্রিস্টান বিয়ে করবে। আর যারা ইন্ডিয়ান তারা তো নিশ্চয়ই খ্রিস্টান মতে বিয়ে করবে না, যারা মুসলিম, বাংলাদেশ থেকে প্রচুর মানুষ গেছে। তো ওরা কি করছিল, ওরা ওখানে গিয়ে নিজেদের বউ বাচ্চাকে নিয়ে চলে আসছিল। কেন, আমার ওয়াইফ আমার বাচ্চা আমার সাথেই থাকবে। তো যে সাউথ আফ্রিকা হচ্ছে তো মহাবিপদ, এক তো এদের ঠেকাতে পারছি না, আবার বউ বাচ্চা নিয়ে চলে এসছে। তখন বলছে যারা একমাত্র ক্রিশ্চিয়ান ম্যারেজে বিয়ে করেছে তারাই তাদের বউ বাচ্চাকে এখানে নিয়ে আসতে পারবে। তো তার মানে কেউ আনতে পারবে না, তাই দেখো লেখা রয়েছে তার পরের পয়েন্টটা, নিয়ে যেতে পারবে। লেখো, দ্য রাইট দ্য রাইট টু ব্রিং রাইট টু ব্রিংস ওয়াইফস অ্যান্ড, যদি একটা বউ হয়তো একটা, অনেকগুলো হয়তো অনেকগুলো, ঠিক আছে, অ্যান্ড চিলড্রেন ফ্রম ইন্ডিয়ান ফ্রম ইন্ডিয়া ফ্রম ইন্ডিয়া টু সাউথ আফ্রিকা। তাহলে ইন্ডিয়া থেকে সাউথ আফ্রিকায় তারা তাদের ওয়াইফস বা বাচ্চাকে নিয়ে আসতে পারবে। অনেকেই আনছে, তাই অনেকে ওয়াইফ, আর একজন যদি থাকে তো তার ক্ষেত্রে অনেকগুলো ওয়াইফ, ঠিক আছে। তাহলে প্রত্যেকেই তাদের বউ এবং বাচ্চাদের নিয়ে যেতে পারবে। তাহলে এই হচ্ছে গান্ধীজির পুরো কন্ট্রিবিউশন সাউথ আফ্রিকাতে ছিল। এবং আরেকটা পয়েন্ট তুমি একটু লিখে রাখতে পারো, ঠিক আছে, আরেকটা পয়েন্ট লিখে রাখতে পারো, লেখো, জাস্ট অনলাইনার হিসাবে সাউথ আফ্রিকার সঙ্গে যুক্ত, তাই এখানে লিখিয়ে দিচ্ছি। লেখো যে অন 10th জানুয়ারি 10 জানুয়ারি 1908 মহাত্মা গান্ধী was arrested for the first time পরীক্ষায় কোশ্চেন দেবে, ইন সাউথ আফ্রিকা, মানে গান্ধীজি প্রথমবারের জন্য অ্যারেস্ট হয়েছিল কবে? অ্যান্সার কি, 10 জানুয়ারি 1908। কিসের জন্য? ফর রিফিউজিং টু ক্যারি an obligatory to carry an obligatory identity document card commonly known as pass তার মানে ওখানে বলা হলো যারাই ইন্ডিয়ান তারা গভর্নমেন্টের তরফ থেকে একটা পাস পাবে। আমরা বলি না গ্রিন কার্ড, অনেকটা এখন নাম চলেছে গ্রিন কার্ড, বা ইন্ডিয়ার ক্ষেত্রে ওভারসিজ কার্ড। তো তুমি যে এই দেশে আছো, তোমাকে যে কোনো জায়গায় আটকাতে পারি, তুমি যদি তোমার কাছে যদি সেই পাস থাকে তবেই তোমাকে যে কোনো জায়গায় যেতে দেওয়া হবে। এটা উনি রিফিউজ করেছিলেন যে আমি এটা ক্যারি করতে পারবো না, তাই গ্রেফতার করেছিলেন, ঠিক আছে। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা এবং পরীক্ষায় কিন্তু কোশ্চেন দেয়, ঠিক আছে। আচ্ছা, আর একটা পয়েন্ট একটু লিখে রাখো, গান্ধীজি রিলেটেড ইনফরমেশন লেখো। সেটা হলো, কোথায় লিখি, এখানে লেখো, গান্ধী ওয়াজ অ্যাওয়ার্ডেড the Kaiser-i-Hind Gandhiji was awarded the Kaiser-i-Hind in 1915. Gandhiji was awarded the Kaiser-i-Hind in 1915 by Lord Hardinge for his contribution, জানো কিসের জন্য? জয়িতা জানা উচিত। for his contribution to ambulance service in South Africa।
মানে সাউথ আফ্রিকায় উনি অ্যাম্বুলেন্স সার্ভিস চালু করেছিলেন, মানে ওনাকে কাইজারি হিন্দ উপাধি দিয়েছিলেন লর্ড হার্ডিঞ্জ। আচ্ছা, তাহলে এটা গেল আমাদের মোটামুটি গান্ধীজি সম্পর্কে কয়েকটা ইনফরমেশন। এর সঙ্গে আমাদের আরো কিছু তোমার ইনফরমেশন এখানে রয়েছে। দেখো 1922 গান্ধীজি ওয়াজ অ্যারেস্ট ফর দ্য ফার্স্ট টাইম ফর 6 ইয়ার্স। আমি একটু আগে লেখালাম না গান্ধীজি অ্যারেস্টেড ফার্স্ট টাইম 1908, তাহলে একটা হচ্ছে সাউথ আফ্রিকায় ফার্স্ট টাইম আর একটা ইন্ডিয়াতে ফার্স্ট টাইম। তো যদি বলা ইন্ডিয়াতে তাহলে 1922 হবে। তো একটু লিখে রাখো তো এই জায়গাটা, লেখো কবে, অন 10th of March, 10th of March, 10th of March, 10th of March for writing, for writing politically sensitive, for writing politically sensitive article in Young India। তাহলে ইয়ং ইন্ডিয়াতে পলিটিক্যালি সেন্সিটিভ ডকুমেন্ট লেখার জন্য তাকে কি করা হয়, গ্রেফতার করা হয় ইন্ডিয়াতে। ভারতের ক্ষেত্রে ফার্স্ট টাইম। যদি বলা হয় কোন জেলে আটক করা হয়েছিল, গান্ধীজি বলে কথা, জাতির পিতা, লিখে রাখো সবরমতী সেন্ট্রাল জেল, সবরমতী সেন্ট্রাল জেল, সেন্ট্রাল জেল, সবরমতী সেন্ট্রাল জেল। ঠিক আছে। আচ্ছা, এবার ইন্ডিয়াতে গান্ধীজি কিছু মুভমেন্ট করেছেন, মানে এটা হচ্ছে গান্ধীজির আলটিমেটলি হিরো হয়ে যাওয়ার গল্প। তাহলে গান্ধীজি ইন্ডিয়াতে এসে যে মুভমেন্ট করেছে সেগুলো তো আমরা নেক্সট পার্টগুলোতে ডিটেলে পড়বো, বাট 3-4টে লাইনে আমরা যদি নেক্সট পার্টগুলোকে ব্যাখ্যা করার চেষ্টা করি যে গান্ধীজির কোন ফেজটা খুব অ্যাক্টিভ ফেজ ছিল, কোন ফেজে গান্ধীজি আটকে গেছিলেন, কোন ফেজে গান্ধীজির মেন্টালিটি চেঞ্জ হয়ে গেছিল, তো সেই ব্যাপারগুলো আমরা যদি 2-3টে লাইনে লিখে রাখি তাহলে আমরা জাস্ট লিখবো, লেখো গান্ধীজি সম্পর্কে আর 2-1টা ইনফরমেশন বললে গান্ধীজি শেষ হয়ে যাবে। সেটা হচ্ছে নাম্বার 1, লেখো গান্ধীজি, এতক্ষণ অব্দি গান্ধীজি যে মুভমেন্ট দেখলাম তাকে আমরা বলছি সত্যাগ্রহ মুভমেন্ট, তাই না? সত্যাগ্রহ, 3টে সত্যাগ্রহ করলো এবং তার জন্য গান্ধীজি পপুলার হলো। তাহলে গান্ধীজির প্রথম মাস মুভমেন্ট কোনটা? গান্ধীজির প্রথম মাস মুভমেন্ট যদি বলা হয় সেটা কোনটা, সেটা কিন্তু চম্পারণই হবে। কারণ চম্পারণকে উনি এরিয়া ভিত্তিক করলেও গান্ধীজি যদি বলা হয় ফার্স্ট মাস মুভমেন্ট, তাহলে অ্যান্সার হবে চম্পারণ, মানে অনেক মাস অফ পিপল যুক্ত হয়েছিল। যদি বলা হয় গান্ধীজির প্রথম অল ইন্ডিয়া মুভমেন্ট, না, নন কোঅপারেটিভ নয়, তার আগে একটা আছে, খিলাফত মুভমেন্ট। ঠিক আছে, তার মানে দেখে অনেকে নন কোঅপারেটিভকেও বলে, অনেকে খিলাফতকেও বলে, কারণ অ্যাকচুয়ালি খিলাফতের সূত্র ধরেই তো নন কোঅপারেটিভ শুরু হয়, তো কোনোটাই ভুল নয়। তো লিখে রাখো যে গান্ধীজ ফার্স্ট এক্সপেরিয়েন্স, গান্ধীজ ফার্স্ট এক্সপেরিয়েন্স of mass movement, Gandhi's first experience of mass movement is in চম্পারণ। ঠিক আছে। আচ্ছা, গান্ধীজির একটা ফেজ 1924 থেকে 1927, এই সময়ে বলা হচ্ছে গান্ধীজি পলিটিক্যাল সিস্টেম থেকে অ্যালুফ ছিলেন। কেন অ্যালুফ ছিলেন? এই তো বলেছে জেলে ছিলেন। তো পরীক্ষায় কোশ্চেন দিয়েছিল যে গান্ধীজি কোন ফেজে একদম ইনঅ্যাক্টিভ ছিল। তো সবাই বলছে গান্ধীজি তো লড়াই করেই যাচ্ছে, কখন আর ইনঅ্যাক্টিভ এত সময় ধরে। তো এটা লিখে রাখো 1924 থেকে 1927। কেন 1924, 1923 নয় কেন? আরে কোনো বাঘকে যদি খাঁচায় আটকে রাখো তো গজরাবে তো না, তো 1 বছর গজানোর পর দেখে কোনো কাজ হচ্ছে না, তাহলে চুপচাপ থাকাই ভালো। হ্যাঁ, 6 বছর ছিল। তো এমনি তোমার এখানে বলা হচ্ছে কি 22-এ ঢোকানো হয়, তো 23 বা 22-এ ওই সময় কেন উনি অ্যালুফ নয়, কারণ উনি জেল থেকেও অনেক কমান্ড দেওয়ার চেষ্টা করেছিলেন, সেই জন্য বলা হয়। তাহলে তাহলে 24 থেকে 27, তো লিখে রাখো যে এই পিরিয়ড where Gandhi remained aloof
Gandhi remained aloof from direct politics. তাহলে গান্ধী রিমেইন অ্যালুভ ফ্রম ডিরেক্ট পলিটিক্স। আচ্ছা, তারপরে গান্ধীজি একটা বিরাট মাস মুভমেন্ট করলো, সেটা কি? আইন অমান্য আন্দোলন, মানে ইংলিশে কি বলে, সিভিল ডিসোবিডিয়েন্ট মুভমেন্ট। আইন অমান্য আন্দোলনের পরে আবার গান্ধীজির একটা ডাউন ফেজ চললো। কেন? কারণ তিনি কোথাও না কোথাও মেন্টালি, বা তুমি বলতে পারো যে একটা এমোশনাল জায়গায় পৌঁছে গেছিলেন, যখন আম্বেদকরের সঙ্গে একটা বিরাট কলিশন হলো। 1932-তে কি অ্যাক্ট হলো? পুনা প্যাক্ট। সেই পুনা প্যাক্টে উনি বুঝলেন যে না, একটা সেক্টর রয়েছে যে সেক্টরকে আমরা কন্টিনিউয়াস দমিয়ে রেখেছি, নিম্ন সম্প্রদায়, তাদের জন্য কিছু ভাবা উচিত। তাই 1932-তে উনি একটা মানে ফাউন্ডেশন করলো, সেটাকে লিখে রাখো, গান্ধী বা গান্ধীজি ফাউন্ডেড অল ইন্ডিয়া হরিজন সমাজ, অল ইন্ডিয়া হরিজন সমাজ ইন 1932। মানে জাস্ট পুনা প্যাক্টের পরেই উনি বললো যে আমিও হরিজনদের জন্য লড়বো। হরিজন মানে যাকে বলা হয় চিলড্রেন অফ গড। হরিজনের বাংলা মিনিং হচ্ছে বাংলা বলছি, ইংলিশ মিনিং হচ্ছে চিলড্রেন অফ গড, মানে সন্তান, ভগবানের সন্তান সবাই। ঠিক আছে? আচ্ছা, এবং এরপরেই গান্ধীজি কি শুরু করলেন? হরিজন যাত্রা। লেখানো ছিল এগুলো কি? আগের দিনে লিখিয়েছিলাম? পয়েন্টে লেখাইনি তো? তাহলে এরপরে উনি শুরু করেন হরিজন যাত্রা। তো লেখো, লেখো ইন 1934, লাস্ট পয়েন্ট, ইন 1934, মানে এই হরিজন মুভমেন্ট হলো, তাহলে তার সেই মুভমেন্টের একটা বড় জার্নি হচ্ছে 1934। গান্ধীজি 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 মেড আ countrywide tour covering a distance of 12504 mile. Gandhiji made a countrywide tour covering a distance of 12,504 mile. This tour is called হরিজন যাত্রা। হরিজন যাত্রা। তাহলে হরিজনদের জন্য একটা যাত্রা করলেন, তাই একে বলা হচ্ছে হরিজন যাত্রা। তাহলে এই মোটামুটি তুমি ধরে নিতে পারো গান্ধীজির অল অ্যাবাউট গান্ধী। ঠিক আছে? আচ্ছা, এবার আমাদের এই গান্ধীজির ফেজটার সঙ্গে আমাদের আরো কিছু ইনফরমেশন জাস্ট আমরা অ্যাড করে দিয়েছি নোটটাকে আর একটু বড় করার জন্য। ডিফারেন্ট পলিটিক্যাল পার্টিজ। আচ্ছা, এই যে তুমি ভাবো আমাদের এই 1920-র দিকে সব থেকে পপুলার পার্টি কি ছিল? কংগ্রেস। আচ্ছা, কংগ্রেসের পাশাপাশি আরো বিভিন্ন পলিটিক্যাল পার্টি তোমার গড়ে ওঠা শুরু হয় এই 1920-র পর থেকে। মানে 1920 বা কেন, এই সময় কি আন্দোলন হয়েছিল? নন কোঅপারেটিভ মুভমেন্ট। তো নন কোঅপারেটিভ মুভমেন্টের মাধ্যমে, যেটাকে বলা হয় মাস মুভমেন্ট, যে মুভমেন্টের মাধ্যমে প্রত্যেকটা ভারতবাসীর মধ্যে একটা ব্রিটিশ বিরোধী মনোভাব এবং দেশকে স্বাধীন করার একটা মানসিকতা চলে আসলো। তাই তারা ভাবলো আমরাও আলাদা করে সংগঠন তৈরি করব। ঠিক আছে? সেই জন্য বিভিন্ন সংগঠন তৈরি হলো। কে? কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া তৈরি হলো কবে? 1920-তে। কমিউনিস্ট পার্টি একটা নয়, কমিউনিস্ট পার্টি দুটো তৈরি হয়েছে, একটা দেশের বাইরে আর একটা দেশের ভেতরে। তাহলে একটা 1920-তে, একটা 1925-এ। তাহলে একটা হয় তাসখণ্ডে আর একটা হয় কোথায়? কানপুরে। একটা তাসখণ্ডে আর একটা কানপুরে। আচ্ছা দেখো, এবার এই তোমাকে জানতে হবে এই কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়ার অ্যাকচুয়ালি ফাউন্ডারকে। দেখো, তাসখণ্ডের ফাউন্ডার হচ্ছে এম.এন. রয়, অবানী মুখার্জি, আব্দুল সাদিক। এরা শর্ট ফর্ম আছে, লিখবে। শর্ট ফর্ম হচ্ছে রয় আবার শাদি করলো। ঠিক আছে? রয় আবার শাদি করলো। শাদি মানে বিয়ে করলো। রয় মানে এম.এন. রয়, আবার থেকে অবানী মুখার্জি, আর শাদি থেকে মোহাম্মদ সাদিক। রয় আবার শাদি করলো। ঠিক আছে? নেক্সট দেখো,
নেক্সট বলা হচ্ছে তোমার অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস 1920-তে তৈরি হয় বোম্বেতে। ফাউন্ডার কে? এম এন যোশী। আর প্রেসিডেন্ট হচ্ছে লালা রাজপথ রায়। ঠিক আছে, এম এন যোশী, লালা রাজপথ রায়। আচ্ছা, এরপরে কে? আকালি পার্টি আমরা পড়বো। এটা হচ্ছে তোমার নন কোঅপারেটিভ মুভমেন্ট, স্প্রেড হয়েছিল অল ওভার দ্য ইন্ডিয়াতে। তো নন কোঅপারেটিভ মুভমেন্টের একটা বিস্ফোরণ তুমি বলতে পারো, ঠিক আছে, সেটা হচ্ছে আকালি পার্টি। এটা কত সালে? 1920-তে। এর ফাউন্ডার কে? পাঞ্জাবে, হ্যাঁ, তারা সিং। এটা পরীক্ষায় কোশ্চেন দেয়, অনেকবারই দিয়েছে তারা সিং। দিস পার্টি ইনভলভড ইন আকালি মুভমেন্ট, তাই এর নাম কি? আকালি পার্টি। ঠিক আছে, এটা কি তাহলে? আকালি পার্টি। আচ্ছা, নেক্সট দেখো, নেক্সট হচ্ছে স্বরাজ্য পার্টি। তৈরি হয় কত? 1923-তে। ঠিক আছে, 1923-তে। দেখো, আমরা সবাই জানি স্বরাজ্য পার্টি কে তৈরি করেন? স্বরাজ্য পার্টি সি আর দাস। এবং মনে আছে এটা হচ্ছে কংগ্রেসের কততম স্প্লিট? থার্ড স্প্লিট। ফার্স্ট কি? 1907 সুরাট স্প্লিট। সেকেন্ড, সেকেন্ড 1918 মন্টেগু ডিক্লারেশন। থার্ড স্প্লিট স্বরাজ্য পার্টি, যেটাকে বলা হয় আনঅফিসিয়াল স্প্লিট। ফোর্থ স্প্লিট ফরওয়ার্ড ব্লক 1939। তাহলে ফরওয়ার্ড ব্লক হচ্ছে তোমার থার্ড স্প্লিট, ফোর্থ স্প্লিট। আচ্ছা, তাহলে এটা তোমাকে জানতে হবে। ফাউন্ডার কে? ফাউন্ডার হচ্ছে চিত্তরঞ্জন দাস। আর ফাউন্ডার, প্রেসিডেন্ট, ফাউন্ডার সেক্রেটারি মতিলাল নেহেরু। আচ্ছা, এর মেইন গোল কি? ডমিনেন্স স্ট্যাটাস অর্জন করা, অ্যান্ড টু এন্টার, বা তোমার যে কাউন্সিল মানে পার্লামেন্টারি সিস্টেমে ঢুকে সেটাকে রেক করে দেওয়া, মানে ধ্বংস করে দেওয়া। কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া তো আমরা একটু আগেই দেখলাম কানপুরে তৈরি হয়েছিল, যার ফাউন্ডার হচ্ছে সত্যভক্ত ঘাটে, সিঙ্গার ভ্যালু চেট্টিয়ার আর হর্ষদ মাহানি। তো এটার একটা শর্ট ফর্ম আছে, সেটা হচ্ছে তোমার হর্ষদ ঘাটে বসে গান করে। ঠিক আছে, হর্ষদ ঘাটে ঘাটে বসে গান করে। এখানে হর্ষদ মানে হর্ষদ মাহানি, ঘাটে মানে সত্যভক্ত ঘাটে, আর সিঙ্গার মানে হচ্ছে গায়ক। ঠিক আছে, সিঙ্গার ভ্যালু চেট্টিয়ার। আচ্ছা, এর যে জার্নাল, এটা খুব গুরুত্বপূর্ণ। সেই জার্নালটার নাম হচ্ছে দ্য সোশ্যালিস্ট, যেটা বহুবার পরীক্ষায় কোশ্চেন দিয়েছে। কে হচ্ছে এই সোশ্যালিস্টের ফাউন্ডার? অমৃতপাদ দাঙ্গে। খুবই গুরুত্বপূর্ণ ইনফরমেশন, যাকে বলা হয় ফার্স্ট কমিউনিস্ট জার্নাল অফ ইন্ডিয়া। লিখে রাখো, ফার্স্ট কমিউনিস্ট জার্নাল অফ ইন্ডিয়া, ফার্স্ট কমিউনিস্ট জার্নাল অফ ইন্ডিয়া। আচ্ছা, এরপরে যদি চলে যাও তোমার কংগ্রেস সোশ্যালিস্ট পার্টি, এটা সব থেকে গুরুত্বপূর্ণ, যেটা তৈরি হয় বম্বেতে। ফাউন্ডারকে? আচার্য নারায়ণ দেব এবং জয়প্রকাশ নারায়ণ। দুই, দুটো এন, নারায়ণ দেব এবং নারায়ণ। দেখো, এই আচার্য নারায়ণ দেব তিনি কি ফাউন্ড করেছিলেন? কৃষি বিদ্যাপীঠ, ফাউন্ডার অফ কৃষি বিদ্যাপীঠ। এবং পরীক্ষায় কোশ্চেন দেয় এই কংগ্রেস সোশ্যালিস্ট পার্টির মেম্বার কারা। লিখে রাখো, মেম্বার্স। এটা বহুবার পরীক্ষায় কোশ্চেন দিয়েছে, যেটা আমরা কুইট ইন্ডিয়া মুভমেন্টের সময় পড়বো। খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। মেম্বার্স লেখো, লেখো অরুণা আসাফ আলী, অরুণা আসাফ আলী, অরুণা আসাফ আলী। তারপরে লেখো অচ্যুত পটবর্ধন, অচ্যুত পটবর্ধন, অচ্যুত পটবর্ধন। রাম মনোহর লোহিয়া, রাম মনোহর লোহিয়া, রাম মনোহর লোহিয়া। নেক্সট হচ্ছে মিনু মাসানি, মিনু মাসানি। লাস্ট হচ্ছে উষা মেহতা, উষা মেহতা। তাহলে অরুণা আসাফ আলী, অচ্যুত পটবর্ধন, রাম মনোহর লোহিয়া, মিনু মাসানি, উষা মেহতা। এটা শর্ট ফর্ম হচ্ছে অরুণ, অরুণ পট লইয়া
পট লইয়া মিনু মাসির বাড়িতে গেল। অরুণ পট লইয়া মিনু মাসির বাড়িতে গেল। অরুণা আসাফ আলী, অচ্যুত পটবর্ধন, রাম মনোহর লইয়া, মিনু মাসানি আর উষা মেহতা, প্রত্যেকটা নাম খুব গুরুত্বপূর্ণ। আর একটা ইনফরমেশন খুবই বলে যে এই কংগ্রেস সোশ্যালিস্ট পার্টির তৈরির পেছনে ইন্সপিরেশন কার ছিল? ইন্সপিরেশন ছিল JL নেহেরুর। আর একটা বলে যে এমন কোনো ব্যক্তি আছে যিনি অ্যাক্টিভলি কংগ্রেস সোশ্যালিস্ট পার্টির সঙ্গে যুক্ত ছিল বাট কোনোদিন মেম্বার হননি। অ্যান্সার জওহরলাল নেহেরু। তাহলে জওহরলাল নেহেরু কিন্তু এর সঙ্গে যুক্ত থাকা সত্ত্বেও কোনোদিনই এর মেম্বার হননি। কারণ তিনি কিসের মেম্বার ছিলেন? কংগ্রেসের। তো লেখো JL নেহেরু, এটা পরীক্ষায় কোশ্চেন দেয়, নেভার বিকেম দ্য মেম্বার অফ কংগ্রেস সোশ্যালিস্ট পার্টি। এবং এই পার্টিটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে কুইট ইন্ডিয়া মুভমেন্টের সময়। কেন? কুইট ইন্ডিয়া মুভমেন্ট কবে হয়েছিল? 1942। সেই সময় কংগ্রেসের সমস্ত লিডার, অলমোস্ট সমস্ত লিডার জেলে বন্দী। তো কে এই কুইট ইন্ডিয়া মুভমেন্টকে লিড করবে? তখন কুইট ইন্ডিয়া মুভমেন্টে লিড করলো এই সমস্ত সদস্য: অরুণা আসাফ আলী, অচ্যুত পটবর্ধন, রাম মনোহর লোহিয়া, উষা মেহতা, মিনু মাসানি এবং নরেন্দ্রনাথ দত্ত বা আচার্য নরেন দেব এবং জয়প্রকাশ নারায়ণ। এনরা কি করলো? এনরা কিন্তু আলটিমেটলি কুইট ইন্ডিয়া মুভমেন্টকে লড়াই করলো। তাহলে এটা কি কংগ্রেসের মতোই বা কংগ্রেসকে ফলো করে আরো কিছু অর্গানাইজেশন দেশকে স্বাধীন করার জন্য লড়াই করেছিল, তাই এটাকে দিয়ে দিয়েছি। এর সঙ্গে কিন্তু গান্ধীজির কোনো সম্পর্ক নেই, বাট এই এক জায়গায় আনার চেষ্টা করেছে। আচ্ছা, লাস্ট যেটা সেটা হচ্ছে মুভমেন্ট অ্যান্ড সত্যাগ্রহ। আচ্ছা, মুভমেন্ট অ্যান্ড সত্যাগ্রহ মানে কি? যে গান্ধীজি পপুলার কেন হয়েছিল? সত্যাগ্রহের জন্য। তাহলে গান্ধীজির মতো কি আর কোনো সত্যাগ্রহ হয়েছে? সেরকম দেখো, আমাদের রয়েছে মোপলা সত্যাগ্রহ, যেটা হয় 1921-এ। দেখো ফ্ল্যাগ সত্যাগ্রহ, যেটা হয় 1922-তে। দেখো বরসাত সত্যাগ্রহ, যেটা হয় 1922-তে। ভাইকম সত্যাগ্রহ, যেটা হয় 1924-এ। আর বরদৌলি সত্যাগ্রহ হয় 1928-এ। আচ্ছা, এটা তোমার কি মোপলা, এটা বহুবার পরীক্ষায় কোশ্চেন দিয়েছে। মোপলা তো আমরা জানি মালাবার, কেরালা। দেখো ফ্ল্যাগ আর বর্ষাত সত্যাগ্রহ দুটোই একই জায়গায় হয়, নাগপুরে, কারণ একই লিডার। দেখো ভাইকম সত্যাগ্রহ আর বরদৌলি সত্যাগ্রহ, দেখো এটা কি ট্রাভাঙ্কোরে হয়। আর বরদৌলি সত্যাগ্রহ আমরা সবাই জানি বরদৌলি কোথায়? গুজরাট। তাহলে বল্লভভাই প্যাটেল কিন্তু লিডার ছিলেন। তাহলে দেখো বল্লভভাই প্যাটেল কিন্তু অনেকগুলো লিডার, এক ফ্ল্যাগ সত্যাগ্রহ, বরসাত সত্যাগ্রহ এবং তোমার বরদৌলি সত্যাগ্রহ। আর এখানে তোমার যেটা তোমার মোপলা সত্যাগ্রহের লিডার, এটাও পরীক্ষায় কোশ্চেন দেয়, আব্দুল বারি, আলী মুসালিয়র আর কে মাধবন। আব্দুল বারি, আলী মুসালিয়র, কে মাধবন। ঠিক আছে। আর তুমি যদি এখানে যাও ভাইকম সত্যাগ্রহ, কে মাধবন আর কে কেলাপ্পান, দুটো কে মাধবন আর কে কেলাপ্পান, কে মাধবন আর কে কেলাপ্পান। নেক্সট হলো তোমার এখানে দেখো মোপলা সত্যাগ্রহ, এটা মেইনলি ছিল হিন্দু জমিনদারি সিস্টেম এর এগেইনস্টে ছিল। আর ভাইকম সত্যাগ্রহ হচ্ছে যাকে বলা হয় টেম্পল এন্ট্রি মুভমেন্ট, এটাও খুব মানে গুরুত্বপূর্ণ। মানে আনটাচেবল যারা ছিল, যারা SC ST OBC যারা ছিল, তাদেরকে টেম্পলে এন্ট্রি দেওয়া হতো না, তার এগেইনস্টে যে বিদ্রোহ হয় সেটা ভাইকম সত্যাগ্রহ। আর এইগুলো অতটা তোমার ইম্পর্টেন্ট নয়, এগুলো সালটা কখনো কখনো আসতে পারে, বাট পরীক্ষায় আসেনি, সেই জন্য আমরা এর প্রায়োরিটি লিখিনি। বরদৌলি সত্যাগ্রহ খুব গুরুত্বপূর্ণ, যেটাকে বলা হয় ফার্স্ট সাকসেসফুল সত্যাগ্রহ ইন ইন্ডিয়া। কেন? তোমায় যদি বলা হয় কেন গান্ধীজির সত্যাগ্রহ সাকসেসফুল ছিল না, তাহলে কেন বরদৌলি সত্যাগ্রহকে বলা হচ্ছে ফার্স্ট সাকসেসফুল সত্যাগ্রহ ইন ইন্ডিয়া? কেন? কারণ গান্ধীজির সত্যাগ্রহটা ছিল কেবলমাত্র পার্টিকুলার লোকালিটিতে, একটা সম্প্রদায়ে, শুধুমাত্র কৃষক সম্প্রদায়, নীল চাষিদের এগেনস্টে। কিন্তু এটা শুরু হয়েছিল হয়তো গুজরাটে, কিন্তু আলটিমেটলি অল ওভার দ্য ইন্ডিয়া এর একটা ইম্প্যাক্ট পড়েছিল, এবং তাই একে বলা হয় ফার্স্ট সাকসেসফুল সত্যাগ্রহ ইন ইন্ডিয়া। এটা সবাই ভুল করে চম্পারণকে ঠিক করে, কিন্তু এর অ্যান্সার কিন্তু বরদৌলি সত্যাগ্রহ। এবং এই ওম্যান অফ বরদৌলির ওম্যানরা এনাকে, এই যে সর্দার বল্লভভাই প্যাটেল বলি, এনাকে এই সর্দার টাইটেলটা দিয়েছিলেন। ঠিক আছে, তো এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ জায়গা। আর এছাড়া বল্লভভাই প্যাটেলের আর কি টাইটেল রয়েছে? আমরা বলি ইন্ডিয়ান বিসমার্ক, ইন্ডিয়ান
বিসমার্ক, আমরা বল্লভভাই প্যাটেলকে বলি ইন্ডিয়ান বিসমার্ক। এছাড়া আমরা বল্লভভাইকে কি বলি? আয়রন ম্যান অফ ইন্ডিয়া, আয়রন ম্যান অফ ইন্ডিয়া, আয়রন ম্যান অফ ইন্ডিয়া, আয়রন ম্যান অফ ইন্ডিয়া। ঠিক আছে। আচ্ছা, আর এইদিকে দেখো দুটো পয়েন্ট রয়েছে। 1923 যেখানে বলা হচ্ছে সিঙ্গারভ্যালু চেট্টিয়ার ওয়াজ দ্য ফার্স্ট টু অবজার্ভ মে ডে। মে ডে কবে হয়? 1 মে। কেন? শ্রমিক দিবস। তাহলে এই সিঙ্গারভ্যালু চেট্টিয়ার, ওই যে মনে আছে ঘাটে বসে গান করে, সেই সিঙ্গারভ্যালু চেট্টিয়ার উনি কিন্তু প্রথম মে ডেটাকে সিস্টেমে নিয়ে আসেন যে আমাদের জন্য কিছু করা উচিত। জার্নাল অফ সিঙ্গারভ্যালু চেট্টিয়ার যদি বলা হয় তাহলে কি লেবার কিষান গেজেট, বোঝাই যাচ্ছে লেবার, তাই সেখান থেকেই মে ডে চলে আসছে, লেবার যে ডেটা। আর 1933-তে বলা হচ্ছে চৌধুরী রহমত আলী, ঠিক আছে, অ্যান্ড ইন্ডিয়ান মুসলিম যে তোমার রয়েছে যারা বলতে পারো উনি একজন কেমব্রিজ ইউনিভার্সিটির সদস্য ছিলেন, তাহলে চৌধুরী রহমত আলী যিনি একজন কেমব্রিজ ইউনিভার্সিটি, তিনি কিন্তু প্রথম পাকিস্তানের একটা প্রপোজাল দিলেন। কোথায় বসে? ইংল্যান্ডে বসে। কি গ্রন্থের মাধ্যমে? নাও অ্যান্ড নেভার গ্রন্থের মাধ্যমে। এবং এখান থেকেই কিন্তু পাকিস্তান ভাগের একটা সূত্রপাত শুরু হলো। এতদিন অবধি মুসলিমরা কি করছিল? তাদের নিজেদের একটা দাবি করছিল যে ইন্ডিয়াতে আমাদের একটা অংশ হোক, ভালো অংশ হোক। তো এর ঘটনার পরেই চলে আসলো কি একটা পাকিস্তান তৈরির কনসেপ্ট চলে আসলো যে আমাদের এটা হওয়া উচিত, চৌধুরী রহমত আলী। এরপরে কি হলো? পাকিস্তান কোন এলাকা নিয়ে হোক হবে, সেই জন্য সমস্ত পি ফর পাঞ্জাব এরম ভাবে কিছু জায়গা ডিফাইন করা হলো। তারপরে হচ্ছে লাহোর সেশন যেটা হলো মুসলিম লীগের, করাচি তারপরে লাহোর, এর মাধ্যমে পুরো ভিত্তি স্থাপন হয়ে গেল মুসলিম লীগ পাকিস্তান করেই ছাড়বে। তো সেটা জাস্ট একটা সূত্রপাত হচ্ছে। তো এই হচ্ছে আমাদের পুরো গান্ধীজি অল অ্যাবাউট। তো এটাকে রেকর্ডিংসটাকে অফ করছি।